আসসালামু আলাইকুম। সকাল ৭টা। আজ মঙ্গলবার ১৬ই আশ্বিন, ২৭শে রবিউল আউয়াল, ১লা অক্টোবর। বাংলাদেশ বেতার খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনপিআর এর সঙ্গে সাক্ষাৎকারে একটি নতুন জাতির স্বপ্ন দেখার কথা বলেছেন উপদেষ্টা। আজ থেকে শপিং মলগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্য সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টার আহ্বান পরিবেশ উপদেষ্টার। সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স মামলাসমূহ প্রত্যাহারের সিদ্ধান্ত, মুক্তি পাবেন গ্রেপ্তারকৃতরা। সরকারি চাকুরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করেছে সরকার। সাগররণী হত্যাকাণ্ড তদন্তে উচ্চ ক্ষমতার টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের। লেবাননের দক্ষিণাঞ্চলে সুনির্দিষ্ট লক্ষ্যস্থলে সীমিত আকারে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। এবং কানপুরে স্বাগতিক ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আজ পঞ্চম ও শেষ দিনে গতকালের ২ উইকেটে ২৬ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে বাংলাদেশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তার জীবনের গতিপথ পরিবর্তন হওয়ার আভাস দিয়েছেন। মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআর গতকাল প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে ভারতে পালিয়ে যান, যখন হাজার হাজার বিক্ষোভকারী তার নেতৃত্ব ও নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে দলে দলে তার বাসভবনে ঢুকে পড়ে। ড মোহাম্মদ ইউনূস বলেন, গত ৫ই আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘণ্টা পর তাঁকে ফোন করা হয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। তিনি গত ২৭শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটিতে এনপিআর এর মর্নিং সংস্করণে বলছিলেন, এটি ছিল ঘটনার খুব অদ্ভুত পরিবর্তন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি যখন বাংলাদেশে আইনি ঝামেলায় জর্জরিত, তখন বারাক ওবামা থেকে শুরু করে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন পর্যন্ত বিশ্ব নেতারা সংহতি প্রকাশ করেন। পরিবেশ সুরক্ষা এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে আজ থেকে দেশের শপিং মলগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পর্যায়ক্রমে সব ক্ষেত্রে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে। এর অংশ হিসেবে আগামী ১লা নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পরিবেশ অধিদপ্তর পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ এবং এর বিকল্প পণ্যের ব্যবহারকে উৎসাহিত করতে আজ থেকে অভিযান পরিচালনা করবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্য সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক উচ্চ পর্যায়ের এক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। উপদেষ্টা এ লক্ষ্যে টেকসই উৎপাদন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা সম্পৃক্ত করে একটি ব্যাপক পদ্ধতির প্রয়োজনের উপর জোর দেন। প্লাস্টিক দূষণের ক্রমবর্ধমান হুমকির কথা তুলে ধরে তিনি বলেন, বারবার আহ্বান জানানো সত্ত্বেও হ্রাসের পরিবর্তে প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধির ফলে মানুষের খাদ্য সামগ্রীতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি বাড়ছে। ক্ষতিকর প্লাস্টিক পণ্যের ব্যবহার কমাতে উপদেষ্টা ভোক্তাদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুপার মার্কেট ও স্থানীয় বাজারে পলিথিন শপিং ব্যাগের বদলে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া টেকসই সমাধান হিসাবে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার সম্পর্কে ব্যাপক প্রচারণার চেষ্টা চলছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। স্বাধীন মত প্রকাশের কারণে সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সাথে এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাবেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড মোহাম্মদ রেজাউল করিম গতকাল এ তথ্য জানান। এসব মামলার মধ্যে ডিজিটাল মাধ্যমে স্বাধীন মত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানায়, এবছরের আগস্ট পর্যন্ত সারা দেশে ৮টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ৫,৮১৮টি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে মামলাগুলো দায়ের করা হয়েছে। স্পিচ অফেন্সের জন্য দেশে এখন মোট ১,৩৪০টি মামলার বিচার কাজ চলমান রয়েছে, যার মধ্যে ৪৬১টি তদন্ত চলমান এবং ৮টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে ৮৭৯টি। স্পিচ অফেন্সের জন্য দায়ের করা ১,৩৪০টি মামলার মধ্যে বিচারাধীন ৮৭৯টি মামলা। আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রত্যাহার করা হবে। তদন্তাধীন বাকি মামলাগুলো চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হবে। সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে একটি কমিটি গঠন করেছে সরকার। সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মুখলেসুর রহমানকে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলের দাবি এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। কমিটি চাইলে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন এবং এ বিষয়ে আগামী ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারের সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রুমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অপচয় ও দুর্নীতি প্রতিরোধে অটোমেটেড সরকারি আর্থিক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি গতকাল রাজধানীতে অর্থ বিভাগের বিভিন্ন সেবা দ্রুত, সহজ ও সাশ্রয়ীভাবে প্রদানের জন্য তৈরি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। উপদেষ্টা বলেন, আর্থিক সেবার বিভিন্ন প্ল্যাটফর্ম একটি সমন্বিত ব্যবস্থাপনার মধ্য নিয়ে আসা সম্ভব হলে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি জানান, সাধারণ মানুষ সেবা প্রদানকারীদের কাছে না গিয়ে যত বেশি অটোমেটেড পদ্ধতির সেবা পাবেন, ততই দুর্নীতি কমবে ও নির্বিঘ্নে সেবা পাবেন। ড সালেহউদ্দিন আহমেদ বলেন, উদ্ভাবিত বিভিন্ন অটোমেটেড সেবা প্ল্যাটফর্মের কার্যকারিতা সমুন্নত রাখতে দক্ষ জনবল সৃষ্টি করে তাদের মাধ্যমে নিয়মিত নবায়ন করতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী। তিনি গতকাল তাঁর অফিস কক্ষে চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং পুনর্গঠন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই সংস্কার কাজে চীনের পরামর্শ এবং সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশ বিপ্লবের মধ্য দিয়ে নতুন করে আত্মপ্রকাশ করেছে বিধায় বিপ্লবের পর চীন যেভাবে অর্থনীতিতে সমৃদ্ধি অর্জন করেছে, বাংলাদেশ সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চায়। মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী শিক্ষার্থী জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠানোয় চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
এ সময় বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, যা সামনের দিকে আরও উন্নত হবে। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাই থাকুক, বাংলাদেশ চীন সম্পর্ক অটুট থাকবে বলেও তিনি মন্তব্য করেন। উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে চীন সফরের আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, চীন বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারবে। মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ d'Affaires মিস হেলেন লাভেভ গতকাল মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশ পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্যে পৌঁছায়। মার্কিন দূতাবাসের চার্জ d'Affaires মৎস্য ও প্রাণী সম্পদ সেক্টরে বিনিয়োগ ও আধুনিকায়নের জন্য যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন। উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও পরামর্শ করার পর রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত অন্তর্বর্তী সরকারের 6টি কমিশন পুরোদমে কাজ শুরু করবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন। কমিশনগুলোর কার্যক্রম আজ থেকে পুরোদমে শুরু হওয়ার কথা ছিল। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আলোচনা শুরু করবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের যোগদান সম্পর্কে তিনি বলেন, এটি ছিল খুব সফল, ঐতিহাসিক ও অত্যন্ত ইতিবাচক মাইলফলক। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল ৭টার সংবাদ আর শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার.gov.bd তে। এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে। পরিবেশ রক্ষায় সচেতন হন, পলিথিন ব্যবহার বন্ধ করুন। পলিথিন মাটিতে পচে না, নষ্ট করে জমির উর্বরতা। পলিথিন পানিতে মেশে না, ধ্বংস করে জলজ প্রাণীর জীবন। পলিথিন ড্রেনে আটকে সৃষ্টি হয় মারাত্মক জলাবদ্ধতা। ক্ষতিকর পলিথিনকে না বলুন, বিকল্প পণ্য ব্যবহার করুন। খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। বৈষম্যহীন মেধা ও জ্ঞান ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলেই জুলাই অভ্যুত্থানের পূর্ণাঙ্গ সাফল্য অর্জিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বাংলাদেশ বেতারকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা জানান তিনি। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানে হতাহতদের ব্যাপারে পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন করা হবে। একই সময়ে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং গণমাধ্যম আইনসহ বিভিন্ন আইন ও নীতিমালায় প্রয়োজনীয় সংস্কার করা হবে বলেও জানান তিনি। এবারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ ধারাবাহিক প্রতিবেদনের আজ শুনুন তৃতীয় ও শেষ পর্ব। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের নির্বিচার গুলি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বহু শিক্ষার্থী শহীদ এবং আহত হন অসংখ্য। এতে ফুঁসে ওঠে গোটা দেশ। প্রতিবাদে রাস্তায় নেমে আসে আপামর ছাত্র জনতা। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের এক দফা আন্দোলনে। তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবারকে সহায়তা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া শহীদ এবং আহতদের বিষয়ে ডকুমেন্টেশনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গুরুত্ব পেয়েছে। এখানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, গণমাধ্যম আইন, আরো কিছু আইন রয়েছে যেগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন, আলোচনা সমালোচনা রয়েছে। ফলে আমরা এই আইন এবং নীতিমালাগুলো সংস্কার করার কথা ভাবছি ১০০ দিনে, বা উদ্যোগ নেওয়ার কথা ভাবছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে আন্দোলনটি হয়েছে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের একটা পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন করা এবং তার তথ্য উপাত্ত সংরক্ষণ করা, আমাদের আহত এবং নিহত শহীদ পরিবার যারা রয়েছে তাদের জীবন, তাদের পরিবার, তাদের বক্তব্যকে ডকুমেন্টেশনের আওতায়। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে আর কখনো যাতে স্বৈরতন্ত্র ফিরে আসতে না পারে সে লক্ষ্যে কাজ করছেন তারা। একই সঙ্গে রাষ্ট্রের পাশাপাশি সমাজ এবং ব্যক্তি পর্যায় থেকেও ফ্যাসিবাদ দূর করার আহ্বান জানান তিনি। থাকবে যে আমরা একটা লড়াই সংগ্রাম রক্তের ভিতর দিয়ে অভ্যুত্থানের মাধ্যমে আজকের এই পরিস্থিতিতে এসেছি
ফলে এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে স্পিরিট, সেটিকে যাতে আমরা ধারণ করি, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে আমরা যাতে প্রত্যেকের জায়গা থেকে কাজ করি। আমাদের যেরকম রাষ্ট্রের ফ্যাসিবাদ রয়েছে, সে একইভাবে আমাদের সমাজে, আমাদের নিজের ব্যক্তির মানসিকতাতেও কিন্তু সেই ফ্যাসিবাদ, দুর্নীতি এবং এরকম মানসিকতা রয়ে গেছে। ফলে আমরা যাতে নিজেদেরকেও পরিশুদ্ধ করি, সমাজ থেকেও সেই ফ্যাসিবাদ এবং দুর্নীতি দূর করি। ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মহসিন কবির, বাংলাদেশ বেতার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ইতিহাসে শেখ বোরহানুদ্দিন কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি গতকাল পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2024 উদযাপন উপলক্ষে রাজধানীর শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে এই কলেজের শিক্ষার্থীদের লড়াকু ও সাহসী ভূমিকা আন্দোলনকে বেগবান করেছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁও এলাকায় পরিবহন শ্রমিক সোহেল হত্যা চেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অপর 78 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে ভুক্তভোগী গতকাল এই মামলা করেন। মামলা নথি অনুযায়ী 4 আগস্ট বিকালে সোহেল খিলগাঁও পল্লিমা স্কুলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভ মিছিলটি খিলগাঁও থানার দিকে অগ্রসর হওয়ার চেষ্টাকালে আওয়ামী লীগের গুন্ডা এবং পুলিশ বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় সোহেল বুকে ও কপালে গুলিবিদ্ধ হন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে 2015 সালে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা প্রচেষ্টার অভিযোগে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে একটি আদালত। শফিক রেহমান গতকাল আদালতে আত্মসমর্পণ করে তার বিরুদ্ধে আনা এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে আপিল আবেদন করে আর্জি জানালে ঢাকার অতিরিক্ত প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধাদের সুনির্দিষ্ট লক্ষ্যস্থলে সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে। সূত্র জানায়, ইসরায়েলি জঙ্গি বিমানগুলো বৈরুতের দক্ষিণ শহরতলিতে আবারও ব্যাপক হামলা চালাচ্ছে। এর আগে তারা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, লেবানন জুড়ে ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় অন্তত 95 জন নিহত এবং 172 জন আহত হয়েছেন। এদিকে গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত আশ্রয় শিবিরের একটি বাড়িতে নারী ও শিশুসহ অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 28 জন নিহত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, হারিকেন হেলেনে সৃষ্ট দুর্যোগে অন্তত 128 ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং আরও 600 জন নিখোঁজ বা গণনার বাইরে রয়েছে। সূত্র জানায়, প্রায় 20 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ধ্বংসাবশেষ পড়ে থাকায় চলাচল বিঘ্ন ঘটার কারণে অনুসন্ধান এবং উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। হেলেন ক্যাটাগরি 4 হারিকেন হিসেবে শুরু হয়ে উত্তরে জর্জিয়া, ক্যারোলাইনা এবং টেনেসিতে সরে যাওয়ার আগে ফ্লোরিডার বিগ বেন্ডে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঝড় রূপে আঘাত হানে। ইউক্রেন যুদ্ধে বিপুল সম্পদ ব্যবহৃত হয় রাশিয়া তার প্রতিরক্ষা বাজেট প্রায় 30% বৃদ্ধি করার পরিকল্পনা হাতে নিয়েছে। সূত্র জানায়, সর্বশেষ পরিকল্পিত এই ব্যয় বৃদ্ধির ফলে 2025 সালে প্রতিরক্ষা বাজেট গিয়ে দাঁড়াবে 13.5 ট্রিলিয়ন রুবল বা 145 বিলিয়ন মার্কিন ডলার। মস্কো ইতোমধ্যে সামরিক ব্যয় এমন পর্যায়ে বাড়িয়েছে যা সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে আর দেখা যায়নি। ইউক্রেনে গোলাবর্ষণে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার এবং সৈন্যদের আকর্ষণীয় বেতন প্রদান করায় এই ব্যয় বৃদ্ধি ঘটে। এখন শুনুন কৃষি সংবাদ। কিশোরগঞ্জ জেলায় দিন দিন বাড়ছে বস্তায় আদা চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষি বিভাগের পরামর্শে বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, জেলায় চলতি মৌসুমে প্রায় 1.5 লাখ বস্তায় আদা চাষ হয়েছে, যাতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 150 মেট্রিক টন। খেলার খবর ক্রিকেট।
কানপুরে স্বাগতিক ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আজ পঞ্চম ও শেষ দিনে গতকালে 2 উইকেটে 26 রান নিয়ে পুনরায় ব্যাটিং শুরু করবে বাংলাদেশ। এর আগে ভারত 9 উইকেটে 285 রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে। আজকের খেলা বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 233 এবং 2 উইকেটে 26, ভারত 9 উইকেটে 285 রানে ইনিংস ঘোষণা। 2 ম্যাচ টেস্ট সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:51 এবং সূর্য অস্ত যাবে 5:46। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনপিআর এর সঙ্গে সাক্ষাৎকারে একটি নতুন জাতির স্বপ্ন দেখার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আজ থেকে শপিং মলগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্য সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টার আহ্বান পরিবেশ উপদেষ্টার। সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স মামলাসমূহ প্রত্যাহারের সিদ্ধান্ত, মুক্তি পাবেন গ্রেপ্তারকৃতরা। সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করেছে সরকার। সাগররুনির হত্যাকাণ্ড তদন্তে উচ্চ ক্ষমতার টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের। লেবাননের দক্ষিণাঞ্চলে সুনির্দিষ্ট লক্ষ্যস্থলে সীমিত আকারে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। এবং কানপুরে স্বাগতিক ভারতের বিপক্ষে দ্বিতীয় শেষ টেস্টের আজ পঞ্চম ও শেষ দিনে গতকালের 2 উইকেটে 26 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ বেতারে সকাল 7টার সংবাদ আরো শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট betar.gov.bd-তে। এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/bangladeshbetarnews এবং বেতারের অ্যাপের মাধ্যমে শুনতে পাবেন প্রচারিত সংবাদ। খবর শেষ হলো।